নমস্কার। ভালো থাকার গল্পে আমি শ্রেয়া সকলকে স্বাগত জানাই। সত্যিভূতের গল্প এবং শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস আমার এই দুটি চ্যানেলে আমি সর্বদাই ভৌতিক কিংবা দৈবিক গল্প প্রেজেন্ট করে থাকি এবং সেই সূত্রে আপনাদের সাথে আমার পরিচিতি। কিন্তু এই চ্যানেলে আমরা কিন্তু জীবনের বাস্তবমুখী কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। আর আজকে আমার সাথে রয়েছে ওম। ওম ছোটবেলা থেকে ওর বাবা মার মধ্যে একটা টক্সিক রিলেশনশিপ দেখে বড় হয়েছে এবং তার কি বীভৎস ইম্প্যাক্ট ওর জীবনে পড়েছে, আজকে সেগুলো নিয়েই কথা বলতে চাই। এবং আমার মনে হয় যে আমার যে লিসনার বন্ধুরা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই একই রকমের সিচুয়েশনের শিকার এবং তারাও কিন্তু এই ঘটনার সাথে রিলেট করতে পারবে। ওম, তুমি কেমন আছো প্রথমে বলো, পড়াশোনা কেমন চলছে বলো, আর তারপর তুমি আজকে আমাদের সকলের সাথে নিজের যা ভেতরের ফ্রাস্ট্রেশন সবকিছু শেয়ার করে নাও, বলো। হ্যালো শ্রেয়াদি, আমার তো খুব ভালো লাগছে এই চ্যানেলের একটা অংশ হতে পেরে। এখন আমি অনেকটা ঠিক আছি, অনেকটা হিলও করেছি। আমি আর আমার মা এখন দুজনেই অনেক ভালো আছি। সব থেকে বড় কথা, অনেক স্বাভাবিক জীবন যাপন আমরা এখন করতে পারছি, সেটাই সব থেকে বড় ব্যাপার এখন। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালোই চলছে। এখন তো আমি গ্রাজুয়েশন করছি সিউর আন্ডারে একটা রেপুটেড কলেজে। আমি এখন গ্রাজুয়েশন করছি। আচ্ছা, এবার ভবিষ্যতে আরো হাইটস ছোঁয়ার ইচ্ছে, নিজের মার স্বপ্ন পূরণের ইচ্ছে। নিশ্চয়ই, তুমি তো মায়ের কান্ডারি বাবা, তোমাদেরকে নিয়েই তো আমরা মায়েরা স্বপ্ন দেখি। তাহলে আমি আজকের ঘটনাটা শুরু করলাম। একদম একদম, বলো। আমার মা না পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, মানে পুরো স্কুল লাইফেই র্যাঙ্কার ছিল। এবার সেই গুণটাই তোমরা বলতে পারো আমার মধ্যে আর কি এসছে আর কি। মার যে জিনের ওই অংশটা আমার মধ্যে এসছে, যে আমিও মানে ছোট থেকেই পড়াশোনায় বা মার সাহায্যতেও আমি যথেষ্ট আর কি ভালো বা র্যাঙ্ক ট্যাঙ্ক করি। তো এখনো পর্যন্ত পাড়া দিয়ে গেলে লোকজন বলে, ওই দেখো সোনালির ছেলে যাচ্ছে। একবার আমার দাদুর, মানে আমার মায়ের বাবার, উনি এখন নেই, উনি গত হয়েছেন। ওনার বরাবরই পার্কিনসন্স এর রোগটা ছিল। আচ্ছা। কিন্তু আমার মার যখন 11-এ পড়ছিল তখন রোগটা সাংঘাতিক মাত্রায় বেড়ে গিয়েছিল। মানে একদম জাম্প করে আর কি লাস্ট স্টেজের আগে স্টেজে এসে গেছিল আর কি এরকম। আচ্ছা আচ্ছা। প্রাইমারি একটা কন্ডিশন ছিলই, কিন্তু তখন মানে একটা বীভৎস রকম জাম্প নিয়েছিল হুম ওই সময়টা। হুম। ইনফ্যাক্ট তোমার শেষের দিকে এমন অবস্থা হয়েছিল যে তোমার পায়ে, এটা আমার মার মুখেই শোনা, আমার দাদু শুয়ে আছেন, পায়ে হয়তো তোমার লাল পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু সেটা উঠেও উনি সরানোর অবস্থায় নেই আর কি, এমন হুম অবস্থা হয়ে গেছিল। আর আমার দাদু ওই সময় একটা নামকরা ইন্স্যুরেন্স কোম্পানিতে আর কি চাকরি করতেন কলকাতাতে। তো ওনার একটা ফ্রেন্ড সার্কেল ছিল। এবার তুমি জানবেও দিদি, তোমার চাকরি সূত্রে সবারই থাকতে থাকতে একটা মোটামুটি ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায়। হুম। তো এবার আমার দাদুর একটা ওরকম ফ্রেন্ড সার্কেল ছিল। তো এবার ওর মধ্যে আমার দাদুও, মানে আমার বাবার বাবা যিনি, তিনিও ছিলেন মানে আর ঠাকুর কি। দাদা? হুম। হ্যাঁ, আমার ঠাকুরদাদা তিনিও ছিলেন আর কি ওই ফ্রেন্ড সার্কেলে। আচ্ছা, মানে তোমার ঠাকুর দাদা হচ্ছে তোমার দাদুরই বন্ধু, মানে হ্যাঁ, কলিগ ইনফ্যাক্ট। হ্যাঁ হুম কলিগ, হ্যাঁ হুম কলিগ, মানে একই ডিপার্টমেন্টে যেহেতু ছিলেন ওই হুম জন্য আর কি চেনা পরিচিতি ছিল। হুম তো তিনি তখন ওইরকম একটা খারাপ সময় বলে আমার দিদা আর আমার মায়ের পাশে দাঁড়ালেন এসে, প্রচুর হেল্প করতে থাকেন। আর আমার দিদাকে বলেন যে বৌদি, বাবি তো আমার মেয়ের মতোই, এবার ওর পড়াশোনার দায়িত্ব পুরো আমার। তো তখন আমার দিদাও প্রচন্ড ভেঙে পড়েছিলেন, কারণ যেহেতু বাড়িতে আমার দাদুই একমাত্র ইনকাম করতেন, এবার উনি তো তখন শয্যাশায়ী, তো মানে টাকা পয়সা তো নেই বললেই চলে। হুম তো তার মধ্যে আমার মার পড়াশোনা কিন্তু কখনো বন্ধ হয়নি, বা আমার যে মার প্রাইভেট টিউশন যেগুলো ছিল ওগুলো কিন্তু একটাও বাদ যায়নি। মানে যা চলছিল সেভাবেই একদম ঠিকঠাক ভাবেই চলছিল আর কি। তো আমার দিদা তখন একটু নিশ্চিন্ত হলেন, দিয়ে বললেন যে মানুষগুলো তো, এরা তো খারাপ নয়, কারণ যেহেতু নিজেরা সাহায্য করতে এগিয়ে আসছে এরকম কলিগের খারাপ অবস্থায়, তো
এবার আমার বাবা যে মানে আমার দাদুর ঠাকুর দাদার যে ছেলে আর কি, তো ওনার ছেলে তাহলে নিশ্চয়ই মানে আমার বাবা নিশ্চয়ই ওরকমই ভালো মনের মানুষই হবেন, কারণ বাবা যখন এরকম ভালো, তো একটা আমাদের ধারণাই হয়েছে তার মানে ছেলেও হ্যাঁ, নিশ্চয়ই মানে ওরকমই হবে দিদুনের আর কি। একটা পারসেপশন তৈরি হলো যে ঠাকুর দাদা তোমার যখন এতটা ভালো, তো উনার ছেলে মানে সেও নিশ্চয়ই এরকমই ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো তার হবে, এক্স্যাক্টলি, ভালো হ্যাঁ মনের একদম। মানুষ হবে। হুম। হুম হুম। তো উনি ঠিক করলেন ওখানে আমার আর কি আমার মায়ের এরকম বিয়ে কথাবার্তা এগোবেন বিয়ের। তো আমার দাদুকে বলাতে মানে আমার ঠাকুর দাদাকে বলাতে উনি তো বিশাল খুশি হলেন আর বললেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ও তো আমার কাছে গিয়ে আমার মেয়ে হয়েই থাকবে। এবার মেয়ে হয়ে আর নিজের মেয়ের মধ্যে তো একটা পার্থক্য তো থেকেই যায় না। কিন্তু আমার মার মানে এখানে একটা আয়রনি দেখো তুমি দিদি, আমার মা না কখনোই চায়নি যে নিজের বিয়ে একটা বিজনেসম্যানের সাথে হোক। মানে আমার মা বিজনেসম্যান দু চোখে দেখতে পারতো না, কিন্তু আমার বাবা আনফরচুনেটলি একজন বিজনেসম্যানই। তো আচ্ছা। ওনার বিয়ে বিজনেসম্যানের সাথে হয়ে যায় আর কি। এবার বিয়ের প্রিপারেশন যখন শুরু হয় আর কি, তো সঙ্গে সঙ্গে আমার ঠাকুমা যিনি, উনি আমার দিদাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিলেন আর কি। মানে জানোই এখন যে আগেকার দিনে যেমন পণ নেওয়া হতো, ওটাকে তো এখন সুগার কোট করে একটা টার্ম দেওয়া হচ্ছে নমস্কারী। তো নমস্কারী বা হ্যাঁ, মানে আমরা চাই না, বাট এগুলো দেয় আর কি মেয়ের বাড়ি থেকে, এক্স্যাক্টলি এই আর এক্স্যাক্টলি, কি। মানে হ্যাঁ। একটা যেহেতু প্রথা চলে আসছে ওটা হুম চলবেই আর কি, ওটাকে কেউ হুম বদলাবে না। হুম হুম। তো এবার একটা লম্বা লিস্ট ধরিয়ে দিলেন নমস্কারী হিসেবে। এদিকে তো উনিও জানেন যে বাড়ির এরকম অবস্থা, উনি নমস্কারীর একটা লিস্ট ধরিয়ে দিলেন। আর ওখানে আমাদের বংশের কেউ বাকি ছিল না, মানে কোনো মহিলাই বাকি ছিলেন না আর কি। আর বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা শাড়ি যেন শ্রীনিকেতন থেকে নেওয়া হয়, মানে একদম উল্লেখ করে দেওয়া হয়েছিল যে ব্র্যান্ডেড কাপড় ছাড়া যেন দেওয়া না হয়। এ বাবা। হ্যাঁ। তো তখন আমার মা আর আমার দিদা মিলে প্রচুর কষ্টে সব জিনিসগুলো কেনে, নিজেদের যেটুকু যা সঞ্চয় করা ছিল সেই সব পুঁজি ভেঙে টেঙে। এইরকম কিছুদিন যেতে না যেতেই হঠাৎ আমার দাদু, মানে আমার ঠাকুর দাদা আর কি, হুম। যিনি এত হেল্প করতেন, তিনি হঠাৎ করে আমার দিদার কাছে একটা ফ্রিজ দাবি করে বসলেন, তাও আবার স্যামসাং এর। ও এবার বাবা। আমার দিদা তো আর কোনো উপায় উপায় না পেয়ে, এবার আমাদের একটা বাড়ি ছিল আর কি, পৈতৃক যে ভিটেটা সেইটা ছিল, হুম। আমার দিদাকে সেটা বিক্রি করে দিতে হয় একটা ফ্রিজ দেবার জন্য। দিয়ে সেইটাকে বেচে দিয়ে তো ওনার শখ পূরণ করা হলো ফ্রিজের। এবার বিয়ের দিন এলো, সব ঠিকঠাকই যাচ্ছিল। সন্ধেবেলা বিয়ের সময় আমার বাবা যখন এলেন আর কি, তেনাদের ওই বরযাত্রী নিয়ে আর কি, এবার আমার দিদাকে বলা হয়েছিল বরযাত্রী 100 জন আসবে। তো 100 জনেরই মানে ব্যবস্থা করা হয়েছিল। এবার মানে অনুষ্ঠানে এসছে 130 জন, 30 জন এক্সট্রা এসছে। আচ্ছা। তো তখন আমার দিদা ভাবছে যে 30 জন এক্সট্রা মানে খাবার উনি কি করে তখন জোগান দেবেন ওই লাস্ট মোমেন্টে। হুম কিন্তু মানে ভগবানের সহায় ছিল যে যে কেটারিংটা আমাদের আর কি খাবার দিচ্ছিল বা আমাদের মানে ফুডের দায়িত্ব ছিল আর হুম কি, হুম। তো ওরা আমাদের চেনাশোনা ছিল আর কি। তো ওরা তখন আমার দিদাকে বললে যে বৌদি আপনি কোনো চিন্তা করবেন না, ওই সোনালী তো আমাদের বোনের মতোই, ওই তো ওর খাবারের দায়িত্ব আমরা দেখে নেবো, আপনাকে সেই নিয়ে তো ভাবতে হবে না। আর খাবারের মানে যে কোনো কমতিও কিন্তু হয়নি, সেসব দিকেও বুঝতে পারেনি যে খাবারের কমতি হয়েছিল। বুঝতে পেরেছি, মানে 20-30 জনেরটা সামহাউ দে ম্যানেজ, তাই জন্য ম্যানেজ হয়ে সিচুয়েশনটা গেছিল, হ্যাঁ। ওভারকাম হয়ে যায়, না হলে খুব একটা এম্বারেসিং সিচুয়েশন হতো। আর হ্যাঁ সত্যিই তো 100 জন বলে 130 জন, মানে সংখ্যাটা তো মাথার কম নয়। সেই। সেটাই। দিয়ে তো বিয়ে মিটে গেল, বিয়ে হয়ে গেল। এবার আমার মা যখন আর কি পরের দিন তোমার যখন শ্বশুর বাড়ি গেল, তখন তো মানে মার চোখ কপালে উঠে গেছে, কারণ আমার মা বরাবরই হচ্ছে মানে সিঙ্গেল মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে থেকে অভ্যস্ত। হুম এবার আমাদের মানে শ্বশুর বাড়ি আর কি, মানে মার শ্বশুর বাড়ি যেটা, প্রচুর বড় ফ্যামিলি, মানে তুমি মানে লতায় পাতায় আত্মীয় যা হয় আর কি, মানে তখন সবাই একসাথে থাকতো আর কি ওই সময়, তো আচ্ছা, প্রচুর। একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছিল। হ্যাঁ, হুম। তো এটাও বলা হয়নি মাকে, এটাও লুকিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তোমার দিদা দেখেননি মানে আগে এসে বাড়িতে কারা কারা আছেন, বাড়ি ঘর দোর আসলে কি দেখাশোনা করার বলতো সময়? দিদি, মানে উনি না দেখার সময়টাই পাননি। আমার আসলে আমার দাদুর পিছনেই আর কি এতটা সময় ওনার চলে যেত, ওনার সেবা শুশ্রূষা করতে, ওনাকে ডাক্তার দেখাতে না, ওইখানেই ওনার সময় ম্যাক্সিমাম চলে যেত। তো এবার আর যেহেতু উনি
দেখেছেন যে মানে আমার ঠাকুরদাদা চেনা পরিচিত, বহুদিনের চেনা পরিচিত, অফিস কলিগ প্লাস হচ্ছে এভাবে সাহায্য করছেন, তো স্বাভাবিকই ওনার মনে সেভাবে খুব একটা সন্দেহ আসেনি তখন। না সেটা বুঝলাম, কিন্তু অন্তত মেয়ের বিয়ে দিয়ে দেবে যে জায়গায়, সেইখানে একবার বাড়িতে এসে দিদা একবার দেখেও যাননি? বা বাড়িতে কে কে মেম্বার আছেন না আছেন সেই সম্পর্কে উনি কিছু জিজ্ঞাসা করেননি কখনো? না, উনি সেসব ব্যাপারে সত্যিই কখনো জিজ্ঞেস করেননি। তো দিয়ে তাহলে তারপরে এবার আর একটা যে স্ট্রাইক হয়, আমার বিয়ের আগে মানে আমার বাবার বিয়ের আগে বাবার বয়স কিন্তু ডিসক্লোজ করা হয়নি। মানে যখন বিয়ে হয়ে গেছে আমার ঠাকুরদাদাকে তখন আমার দিদা জিজ্ঞেস করছে যে ওর বয়স কত, আমার ঠাকুরদাদা উত্তর দিচ্ছেন যে আমি জানি না, ওটা ছেলের মা জানে। মানে এরকম অ্যাবসার্ড উত্তর, মানে আমি জানি না কেউ অন্য শুনেছে কিনা, মানে নিজে নাকি বাবা হয়ে নিজের ছেলের বয়স জানেন না। দিয়ে রেজিস্ট্রি হয়, তো রেজিস্ট্রিতে ওখানে তো বয়স লিখতে হয়। হুম। তখন আমার দিদা দেখছে আমার বাবা আমার মায়ের থেকে 9 বছরের বড় ওই সময় দাঁড়িয়ে। আমার দিদা তখন মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না, কিন্তু কি তাও মেনে নিয়েছিল যে ঠিক আছে, যদি হ্যাঁ, 9 বছরের ভালো, ডিউরেশন তবু ঠিক আছে, ভালো হলে মেনে নেওয়া যায়। হ্যাঁ। এক্স্যাক্টলি হ্যাঁ, যদি ভালো ফ্যামিলি বা আমার মেয়েটা ভালো থাকে তাহলে ঠিক আছে চলো। হুম। দিয়ে আচ্ছা, তোমার মা এবার বাবা আগে দেখাশোনাও কখনো করেননি? মানে অফিসিয়ালি একটা যে বিয়ে ঠিক হওয়ার সময় ছেলে মেয়েকে দেখে বা মেয়ে ছেলেকে দেখে, মানে দেখেছিলেন তো তোমার বাবাকে তোমার মা বিয়ের আগে? একবারই দেখেছিলেন, কিন্তু কি বলতো সেটাই পাকা দেখা, বাস মানে ওইটুকুই, আর মানে আচ্ছা, আলাদা মানে করে সে যে আগেকার দিনে কথাবার্তা, যেরকম হতো আর কি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, হুম। মানে আলাদা করে কোনো কথাবার্তা বা নিজেদের মধ্যে কোনো আলাপ আলোচনা কিছুই ওনারা করার সুযোগ পাননি আর কি। হুম। হুম। দিয়ে এবার বিয়ে তো হয়ে গেল, তো এবার নিউক্লিয়ার ফ্যামিলিতে যেহেতু আমার মা বেড়ে উঠেছিল, আমার মা তো একটু অসুবিধাই হচ্ছিল ওরকম একান্নবর্তী পরিবারে মানিয়ে নিতে। হুম। এবার রিসেপশনে আর কি, মানে পরের দিন তো রিসেপশন ছিল, তো আমার দিদা মানে গিফট আর কি, এবার আমার বাবার জন্য জামা প্যান্ট আর হচ্ছে ওই ফুলের তোড়া যেগুলো হয় আর কি বুকে, ওই বুকে নিয়ে উনি চলে গেছিলেন আর কি ওই রিসেপশনের যেখানে হচ্ছিল ভেন্যুতে। আমার বাবাকে যখন গিফট গুলো দেওয়া হয়, আমার বাবা প্রথম কাজটাই করলেন কি, ওই যে প্যান্টটা দেওয়া হয়েছিল উনি প্যান্টটা দেখলেন, দিয়ে বললেন ও এই প্যান্টটা তো আমার আছে। দিয়ে লিটারালি মানে হল ভর্তি লোকজন ওখানে, তো সবার সামনে প্যান্টটা লিটারালি আমার দিদার মুখে উনি ছুঁড়ে মারলেন। ইস। একদম মানে একদম সবার সামনে, মানে কোনো রাগ ঢাকার ব্যাপার নেই, একদম পুরো সামনে খানে ওনার মুখে ছুঁড়ে মারলেন। দিয়ে আমার দিদা তো তখন হালকা ডাউট করছে নিজেকে যে আমি কি আমার মেয়ের কি আদৌ ঠিক জায়গায় বিয়েটা দিলাম। তো পরের দিন থেকে না ওইখানে মানে একটা অদ্ভুত, তুমি বিশ্বাস করবে না, একটা নিয়ম, মানে কতটা পুরনোপন্থী হলে এটা তখনও চলতে পারে। প্রত্যেকদিন সকালে উঠে ওই বাড়ির যতগুলো বউ ছিল আর কি, যেহেতু একান্নবর্তী পরিবার তো প্রচুর ছেলে, তাদের ছেলের বউ প্রচুর হুম। বউ হুম। ছিল, প্রত্যেকটা বউকে তাদের নিজেদের হাজবেন্ডের মানে যে শ্বেত পাথরের একটা বাটি ছিল, সেই বাটিতে রোজ তোমার সকালে সব ছেলেরা পা ধুতো, সেই পা ধোয়ার জল সব বউদের খেতে হতো। ও মা গো, এটা মানে কোন এটা সালের কথা বলছিস তুই? তোর আমি, কাকিমার, মানে এটা তো জাস্ট একটা জেনারেশনই আগের কথা। আমাদের হ্যাঁ মা বাবাদের জেনারেশনের কথা এটা। তো মানে আমি জানি না এটা মানে মানে কি আচ্ছা, তুই বাড়িটা কোথায় পুরনোপন্থী ছিল? তুমি ভাবতে পারবে না মানে মানে। বাড়িটা কি খুব প্রত্যন্ত গ্রামের দিকে বা কোথাও? না গো, না গো, একদম না, একদম না, শহরের মধ্যেই বসবাস করে, কিন্তু মানে ওই চিন্তা এখনো ধ্যান ধারণা এখনো আদ্যিকালের আর কি। তো মানে সে ওই নিয়ম পালন করতে হবে প্রত্যেকজনকে। এবার আমার মা কি বলতো, আমার মা না ওরকম নরম সরম ওরকম ছিল না। তো আমার মা যেহেতু কি বলতো এডুকেটেড ছিল, শিক্ষিত ছিল, বা একটা যেহেতু গ্রাজুয়েশন করছে তখন, আমার মা স্ট্রেট না বলে দিয়েছিল যে আমি এসব নিয়ম মানতে পারবো না। হুম। তো তখন না, ওই আমি প্রশ্নটা এই জন্যই করলাম যে অনেকে ভাবে যে গ্রামের দিকের মানুষেরা হয়তো অনেক পিছিয়ে থাকা, শহরের মানুষেরা অনেক বেশি উন্নত, কিন্তু মানসিকভাবে কে উন্নত আর কে অনুন্নত সে কিন্তু গ্রাম শহর দিয়ে বিচার করা যায় না। না না, হুম। তো আমার মা প্রথমেই একদম না বলে দেয় যে ওটা এটা আমি পারবো না, মানে আমার শাশুড়ি বলছি সরি, আমার ঠাকুমাকে বলেছিলেন যে মা এটা না আমি পারবো না করতে। তো সেটা ওরা খুব একটা ভালো চোখে নেয়নি, কিন্তু তখন কিচ্ছু বলেনি।
তো দিয়ে আমার মাকে তখন অন্য কন্ডিশন দেওয়া হয়। সে কন্ডিশন কি, এবার আমার মা তো চাকরি করতো, মানে উনি হচ্ছে কি বলতো, উনি চাকরির সাথে সাথে আর কি গ্রাজুয়েশন করছিলেন আর কি, মানে দুটোকে একসাথে ব্যালেন্স করছিলেন। তো আমার মাকে তার সঙ্গে কন্ডিশন চাপিয়ে দেওয়া হয় যে রোজ অফিস যাওয়ার আগে বাড়ির জন্য রান্না করে তারপর যেতে হবে, না হলে তোমার অফিস যাওয়া হবে না, পরিষ্কার একদম বলে দেওয়া হয়েছিল। তো মানে আমার মা যে সেটা কিভাবে ম্যানেজ করেছিলেন উনি সেটা একমাত্র উনিই জানেন। আর রোজ সকালে বিকেলে তোমার শাড়ি পরতে হবে, আর কিছু পরা যাবে না। বাড়ির বউ যেহেতু তোমার নাইটি আর অন্য কিছু পরা যাবে না, হ্যাঁ, শুধু মানে শাড়ি। যে বাধাগুলো মূলত থাকে, আর আগেকার দিনে হ্যাঁ, এগুলো আর একটু বেশিই ছিল। হ্যাঁ, হুম, হুম। মানে এদিকে আমার পিসিরা কিন্তু তোমার নাইটি পরে ঘুরছে, কিন্তু মাকে শাড়ি পরতে হবে। এই এই অভিযোগগুলো আমাদের বাড়ির বউদের করা বৃথা। হ্যাঁ, বাড়ির মেয়ের সাথে বউদের কোনো কম্প্যারিজন হয় না সেই অর্থে। আচ্ছা, বেশ, ঠিক আছে, তবু হ্যাঁ, এগুলো অ্যাকসেপ্টেবল। আর আজকে আমি জানি যে আমার লিসনারদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা এরকম ভাবেই, মানে কি বলবো, শক্ত হাতে সকালবেলা উঠে রান্না বান্না সমস্ত সেরে অফিস করে আবার এসে সন্ধ্যে থেকে হেসেল ঠেলে সংসার সামলে রাত্রে একটুখানি ঘুম, আবার সকালবেলা উঠে পড়া। তো এই লাইফস্টাইলটা আমাদের অনেক মেয়েদের জীবনের সাথেই কিন্তু মিলে যায়, এবং আমাদের প্রত্যেককে কিন্তু অনেক কষ্ট করেই অ্যাডজাস্ট করে নিতে হয়। বেশ, তো আমি বুঝতে পারছি কোন একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে সেই মুহূর্তে গেছেন ম্যাম। আচ্ছা, তারপর নেক্সট বল। হুম। হ্যাঁ, তার কিছুদিন পর থেকে মায়ের উপর চাপ সৃষ্টি করা হয়, যে মাকে বলা হয় যে তুমি ট্রান্সফার নিয়ে আমাদের মানে মার যেখানে শ্বশুর বাড়ি ছিল আর কি, ওইখানে বলে ওখানকার কাছাকাছি ব্রাঞ্চে তুমি চলে এসো। এবার মার অফিস যেখানে মা চাকরি করতো ওটা হচ্ছে কলকাতায় আর কি। হুম। তো মাকে বলা হয় যে তুমি কলকাতা থেকে এখানে চলে এসো। তো এবার মানে প্রচন্ড রকম চাপ সৃষ্টি করা হয়। তো দিয়ে আহ আমার মা তখন ওটাকেও একদম ফার্মলি বলে যে না, কারণ আমি ওখানে আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, আর আমি এখানে ট্রান্সফার নিয়ে আসবো না। কারণ ওদের মেন উদ্দেশ্য ছিল কি, যে বাড়ির কাছে থাকবে, তাহলে যখন ডাকবো আমাকে এসে আমাদের মতো কাজ করে দেবে, আমাদেরকে আমাদের মানে আমরা আমাদের মতো খাটিয়ে নিতে পারবো আর কি, ওটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। তখন টর্চারের মাত্রাটা আরো বেড়ে যায়। আর আমার মাকে শেষমেশ আমার বাবা বলেন যে কেন তোমার অফিসে এমন কে আছে যার জন্য তুমি ট্রান্সফার নেবে না। তখন বলেছেন যে যে থাকুক, আমি নেব না মানে নেব না। দিয়ে তো তুমুল অশান্তি শুরু হয় বাড়িতে, মানে রোজ রাতে এমন পর্যায়ে অশান্তি, ইনসাল্ট, মানে মারধর তো করতো না সেটা বলবো না, করতো, কিন্তু মানে মানসিক ভাবে এমন তোমাকে ট্রমাটাইজড করতো আর কি মাকে। মানে রোজ রাতে রাতে খাবার, নিজেই বলেছে মা, নিজে রাতে খাবারের সাথে চোখের জলটা গিলতো আর কি, এমন অবস্থা হয়ে গেছিল মানে একটা ওইভাবেই। অসম্ভব মানসিক প্রেশার, প্রত্যেক দিন এই চাকরি নিয়ে, বাড়ির কাজ নিয়ে একটা মানে টানা পোড়েনের মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন, এবং জীবনটা একটা দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছিল। প্রচন্ড প্রচন্ড। বেশ। দিয়ে হ্যাঁ, দিয়ে ওর মধ্যেই আমার দাদু, যিনি মানে আমার মার বাবা, উনি মারা যান ওর মধ্যেই। আচ্ছা। হুম। তো মানে পার্কিনসন্স এর জন্য মারা যান। তো এবার যেদিন মারা যান তার আগে উনি হসপিটালে অ্যাডমিটেড ছিলেন। তো ডাক্তার মোটামুটি জবাব দিয়েই দিয়েছিলেন যে উনি আর বাঁচবেন না, মানে আপনারা আশা নেই, ধরেই রাখুন। তো ওই সময় হসপিটালে আমার মা, আমার দিদা আর আমার বাবা ছিলেন। ওই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর মারা যাওয়ার আগের দিন আমার বাবা আমার দিদা আর আমার মাকে আমার দাদু সম্পর্কে, মানে আমার মার বাবা আর কি, দাদুর সম্পর্কে এমন এমন কটূক্তি আর এমন কথা বলেছেন, মানে একটা মৃত্যু পথযাত্রী মানুষ তাকে পর্যন্ত ছাড়েনি আর কি। এমন কটূক্তি করেছে, মানে সারা রাস্তা আমার দিদার আর আমার মার চোখের জল পড়তে পড়তে এসেছে ওরকম বৃষ্টির মধ্যে। দিয়ে আমাদের না মানে একটা মোড় মতো আছে, মোড় থেকে অনেকটা ভেতরে হাঁটতে হয়। আর ওইদিন রাত্রির হয়ে গেছিল, মানে 10:30 11টা হয়ে গেছিল, আর ওরকম বৃষ্টি পড়ছে। আমার বাবা ওই আমার দিদা আর আমার মাকে ওরকম মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে নিজের নিজের বাড়ি চলে যায়। ওরকম একা দুটো মেয়েকে ওরকম রাস্তায় ওরকম অন্ধকারে বৃষ্টির মধ্যে নামিয়ে দিয়ে চলে যায় নিজের বাড়িতে। দিয়ে আমার দাদু তো পরের দিন মারা গেলেন। দিয়ে সব কাজ টাজ মিটলো। দিয়ে তারপর ঠিক করা, আমার দাদু আর ঠাকুমা ঠিক করে যে জানোই তো বিয়ের পরে যে কাপলদের হানিমুনে আর কি পাঠানো হয়। হুম। তো এবার ওই তো হানিমুন ঠিক করা হয় আমার মা আর বাবার জন্য।
হানিমুনে গিয়ে আমার মা ডিসকভার করলো আমার বাবা একজন সাংঘাতিক অ্যালকোহলিক। একদিন রাতে সেইটা নিয়ে আমার মা প্রোটেস্ট করতে গেছিল, সেই জন্যে মাকে, বিশ্বাস করবে না, ওরকম একটা অচেনা অজানা জায়গায় রাত্রির বেলা হোটেলের রুম থেকে মাকে লিটারালি ছুঁড়ে বের করে দিয়েছিল। মা গো। হ্যাঁ, লিটারালি ওরকম রাত্রিবেলা একটা রাত বিরেতে ওরকম একটা অচেনা জায়গায় মাকে ঘর থেকে বের করে দিয়েছিল। দিয়ে রাত দুটো আড়াইটে অব্দি সময় মা সিঁড়িতে বসে বসে কাঁদতো আমার মা। এইসব ভাবে মোটামুটি 1 বছর কেটে যায়। তখন আমার মা ফার্স্ট টাইম কনসিভ করে। তো আমি সেকেন্ড টাইম হয়েছি, ফার্স্ট টাইম আমি ছিলাম না। তো আমার বাবা যেহেতু রাজি ছিল না তখনই বাবা হওয়ার জন্যে, তাই একদিন প্ল্যান করে আমার মায়ের যে পেটের যে জায়গাটা, ওখানটা গরম ভাতের ফ্যান ফেলে দেয় ও মা গো। আমার ঠাকুমা। গরম ভাতের ফ্যান ফেলে দেয় প্ল্যান করে, যাতে আমার বাবাকে যাতে তখনই বাবা না হতে হয়, কারণ যেহেতু সে মেন্টালি প্রিপেয়ার্ড ছিল না। তো ওটা একটা মিসকারেজ হয়ে যায় আমার মার। তো মা প্রচন্ড ভাবে ভেঙে পড়ে তখন। আর বাবার মার মতো তখন মানে অশান্তি একেবারে তুঙ্গে পৌঁছায়। আর সেই সব যখন অশান্তি হতো, আমার ঠাকুমা সেটা বাইরে থেকে আড়ি পেতে শুনতো, দিয়ে বাইরে গিয়ে বলতো আমার মা নাকি নিজে ঝগড়া চালাচ্ছে বাড়িতে, নিজের কোনো একটা মানে খারাপ জিনিসকে চাপা দেওয়ার জন্যে। আমার মাকে আর কি মেন পরিষ্কার, আমার মাকে ভিলেন করে দেওয়া হয়। বুঝতে পেরেছি, মানে মানুষ যখন কারোর এগেনস্টে কোনো কিছুই পায় না বলার জন্য, বিরুদ্ধাচারণ তো কিছু একটা করতে হবে, তখন শেষ অস্ত্র হচ্ছে তার ক্যারেক্টার তুলে দুটো বাজে কথা বলে দাও। কারণ ওটার জন্য তো একদম, কোনো প্রমাণ লাগে না, ওটা বললেই একদম। তো হয়। কে কি করছে, হুম। কে কি বলছে, কি যায় আসে। তো এটা আমিও বিশ্বাস করি, জানিস তো, কোনো মানুষের যখন কেউ কোনো ভুল ধরতে পারে না, তখন দেখবি শেষ মহাস্ত্র হচ্ছে তার ক্যারেক্টার তুলে দুটো বাজে কথা বলো। একদম। মানে তাকে হিউমিলিয়েট করতে হবে কোনো একটা ভাবে, চলো এইভাবেই করি এই। হুম। তারপর 2006-তে আর কি আমার মা সেকেন্ড টাইম কনসিভ করে, তখন মানে আমি আর কি হই আর কি। তুমি বিশ্বাস করবে না দিদি, আমার মার প্রেগনেন্সির যখন 8 মান্থ চলছে, ওই অবধি আমার মাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়েছে। আমাদের বাড়ির কিন্তু অবস্থা সম্পন্ন বাড়ি, এমন না যে খুব খারাপ অবস্থা যে একদম ঝুলে পড়েছে, কিচ্ছু না, যথেষ্ট প্রতিপত্তি ছিল বা যথেষ্ট দাপুটে আমাদের বাড়ি ছিল আর কি। তো দুটো গাড়ি রাখা থাকতো, কিন্তু আমার মাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়নি। যা আমার মাকে মানে 8 মান্থ অব্দি ডেলি প্যাসেঞ্জারি করতে হয়েছে ট্রেনে হ্যাঁ, মানে ট্রেনে করে। যদি অপশন না থাকতো তাহলে ঠিক আছে, সে হয়তো অনেক প্রেগনেন্ট মহিলাই আছে যারা 8-9 মান্থস অব্দি ডেলি প্যাসেঞ্জারি করেন এবং হ্যাঁ, স্ট্রাগল হ্যাঁ। করেই তারা প্রেগনেন্সিটা ওভার করে ডেলিভারি করাচ্ছেন। কিন্তু তোমার মায়ের ক্ষেত্রে যেহেতু অপরচুনিটি ছিল, বাড়িতে দুটো দুটো গাড়ি ছিল, সেখানে এটা আনএক্সপেক্টেড। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার মাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়নি। উল্টো আমার বাবাকে গাড়ি দেওয়া হয়েছে, যার বিজনেস সংক্রান্ত কাজ হয়তো 1 হাত দূরত্বে, সেই গাড়ি করে গেছে ওই ওই অবধি। এদিকে আমার মাকে গাড়ি প্রোভাইড করা হয়নি। তখন আমার মা লুকিয়ে লুকিয়ে আমার দিদার কাছে এসে থাকা শুরু করে, কারণ আমার মার পেরে উঠছিল না ওই পরিস্থিতিতে ওখানে মানিয়ে নিতে। আর তোমাকে একটা কথা বলি, আমার মা কিন্তু হচ্ছে আরএ পজিটিভ। তো বিয়ে আচ্ছা। হুম। হ্যাঁ, তো বিয়ের আগে বলাও হয়েছিল আমার বাবার দাদু ঠাকুর দাদাকে যে যেন ট্রিটমেন্টটা করায় ভালো করে আমার মার, কারণ যেহেতু আমার মার আরএ পজিটিভ, আর এখনো জানো আরএ পজিটিভের এখনো কিন্তু কোনো ওষুধ বেরোয়নি হুম। দুনিয়াতে। তো এবার ওই জন্য বলা হয়েছিল যে তোমরা তোমাদের সাধ্যমতো ট্রিটমেন্টটা করাতে, কারণ কি ওদের পরিচিতি প্রচুর দূর আর কি। তো ওই জন্য বলা হয়েছিল। এবার স্বাভাবিকই ওরা কোনো গা করেনি, কিছুই করেনি, যার জন্য ইনফ্যাক্ট আমার এখনো আমার মার আরএ পজিটিভের জন্যে মার হাত দুটো না আর সোজা হয় না, মানে হালকা হালকা করে বেঁকে গেছে দুটো আচ্ছা, হাতই। মানে মানুষটা, মানে একটা সম্ভ্রান্ত পরিবারে তার বিয়ে হয়েছিল বটে, কিন্তু সারা জীবন ওই অবহেলিতই হয়ে গেছেন। কোনোদিন একদম একটা প্রপার ট্রিটমেন্ট শ্বশুরবাড়ির তরফ থেকে বা হাজবেন্ডের তরফ থেকে উনি পাননি। না। বেশ। তারপর? দিয়ে
প্রেগনেন্ট অবস্থাতে আমার মার উপর টর্চার কমেনি। একদিনের ঘটনা এটা, আমার বাবা প্রচন্ড ড্রিঙ্ক করে এসেছে। তখন আমার মা বলছে যে তুমি আবার সব খেয়েছো। তখন আমার বাবা না মানে পুরো তখন চোখ মানে এত পরিমাণ ড্রিঙ্ক করেছেন, পুরো চোখগুলো পুরো একদম লাল হয়ে গেছে। আমার ঠিক করে দাঁড়াতে পারছে না, পুরো টলছে। আর তখন ওর মধ্যেই বলছে যে আমি কোথায় ড্রিঙ্ক করেছি, দিয়ে বলতে বলতে একদম হড় করে ওখানে বমি করে ফেলে ওই একদম সামনেই। দিয়ে আমার মাকে সেটাকে পরিষ্কার করতে হয়। মানে ওরকম একটা প্রেগনেন্ট মহিলাকে ওই নিজের হাজবেন্ডের ওরকম উম, উম, ঘেঁষছে, সেই সব বমিটাকে থেকে তখন বেশি পরিষ্কার খারাপ করতে হচ্ছে। লাগা আমার, সব থেকে বেশি আমার খারাপ লাগছে একজন সন্তানের মুখ থেকে তার বাবার এই ধরনের কৃতকার্যের বিবরণ শুনতে। তুমি তোমার বাবাকে একটু শুনিও পারলে আজকের এই রেকর্ডিংটা, যদি জানি না তোমার সাথে তোমার বাবার কিরকম রিলেশন, থাকলে শুনিও। আমার মনে হয় উনি রিয়েলাইজ করতে পারবেন, এবং বাকি যে সমস্ত সন্তানেরা এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, যারা মদ্যপ বাবাদেরকে দেখে বাড়িতে ঢুকে তাদেরকে অশান্তি করতে দেখে, আমি জানি না তাদের সন্তান যখন এইভাবে এত বিতৃষ্ণার সাথে সেগুলোকে বিবরণ করে, কি রকম ফিলিংস কাজ করবে এটা শুনলে তাদের মধ্যে। তার মানে কতটা ইম্প্যাক্টেড সন্তানরা হচ্ছে। সো যদি এরকম বাড়িতে পরিস্থিতির শিকার কেউ যারা লিসনাররা আছেন, তাদেরকে বলবো যে বি অ্যাওয়্যার, বাচ্চাদেরকে এইসব থেকে কিন্তু বাঁচাতে হবে। তো কাজেই আমাদের বাড়িতে এই ধরনের কোনো পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে কিন্তু নিজেদেরকেও পিছিয়ে আসতে হবে। ওকে, তারপর তুমি বলো, কন্টিনিউ করো। হুম। হুম। আবার আবার একদিন ওরকম খেয়ে এসছে, মানে এগুলো হচ্ছে সব এক্সট্রিম এক্সট্রিম ঘটনা আর কি। আবার একদিন ওরকম খেয়ে এসছে, আমার মা আগে থেকেই মোটামুটি জানতো যে আবার খেয়ে আসবে, কারণ রোজই খেয়ে আসতো, কিন্তু মাঝে মধ্যে না মাত্রাটা প্রচন্ড বেড়ে যেত। তো মোটামুটি মা জানতো, ওই জন্য মা বলেই ছিল যে তুমি আমাদের বাচ্চাটার কথা তো অন্তত ভাবো। আমার কথা ভাবছো না ঠিক আছে, কিন্তু তুমি যে বাবা হয় সেই বাচ্চাটার কথা তো অন্তত ভাবো। তা আমার মা তখন, আমার বাবা তখন আমার মাকে বলেছিলেন, ও বাচ্চা আমি হতে দেবো নাকি, ওই বাচ্চাকে আমি লাথি মেরে আগেই নষ্ট করে দেবো। ইমাম। একদম এই ভাষাতে উনি বলেছিলেন, ওই বাচ্চাকে আমি হতে দেবো নাকি, ওই বাচ্চাকে আমি আগেই লাথি মেরে তোমার পেটে শেষ করে দেবো। আর আমার মা তখন ভয় আতঙ্কে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে মা শুয়ে পড়ে, দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। কারণ আমার বাবার যখন মানে ওরকম খেয়ে আসে না, কোনো কোনো কন্ট্রোল থাকে না, মানে হয়তো বললো তো করেও দেবে, ওটা কোনো বিশ্বাস নেই। তারপর 24 নভেম্বরে আমি হলাম। ডক্টর আগেই বলেছিল যে মায়ের একটা তোমার কমপ্লিকেটেড প্রেগন্যান্সি ছিল, আর তার সাথে আবার স্ট্রেস, এই এত কিছুর স্ট্রেস, তো ওই জন্যে যা কিছু হতে পারে, মানে পেশেন্ট আর বাচ্চা দুজনেই বাঁচতে পারে বা দুজনে চলেও যেতে পারে আর কি, এরকম অবস্থা হয়ে গেছিল মার। কারণ প্রচন্ড একটা স্ট্রেসের মধ্যে দিয়ে আমার প্রেগন্যান্সিটা গেছিল। কিন্তু ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক যায়, ডেলিভারি ভালোই হয়। এবার আমি হবতে তো মানে আমার ঠাকুর দাদা, আমার ঠাকুমা, আমার বাবা অত্যন্ত খুশি, বাড়ির বড় নাতি হয়েছে। আর ওদের বরাবরই ছেলেই ছেলেই চেয়েছিল আর কি, মেয়ে কখনো চায়নি। তো বাড়ির বড় নাতি হওয়াতে সবাই অত্যন্ত খুশি। তখন আমার মা করতো কি, তোমার ধীরে ধীরে আমাকে নিয়ে আমার দিদার কাছে শিফট করা শুরু করলো। মানে ধরো আমার দিদার কাছে আমি আর আমার মা 5 দিন থাকতাম, তো ওইখানে আমার বাবার কাছে হয়তো আমরা 1 দিন থাকলাম, মানে এরকম আর কি। মা ধীরে ধীরে শিফট করতে শুরু করলো। হুম। এবার আমি বড় হতে লাগলাম ধীরে ধীরে। আর আমার মায়ের একটাই মানে উদ্দেশ্য ছিল বা একটাই মিশন ছিল যে আমাকে মানে নিজের ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব। আচ্ছা, যেই তোকে সুযোগ বাড়িতে সবাই ভালোবাসতো, মানে ঠাম্মা দাদু, তুই তুই যাদেরকে পেয়েছিস তোর নিজের লোক, বা জেঠু জেঠিমা কাকু কাকিমা, যেহেতু একান্নবর্তী পরিবার, তোকে সবাই ভালোবাসতো? ভালোবাসতো, কিন্তু কি বলতো ওই ভালোবাসাটা না মানে আমার কাছেও মানে, আর ওদের কাছে না ওদের একটা ব্যাপার, ওদের প্রচন্ড লোক দেখানি আছে, প্রচন্ড লোক দেখানি। মানে আড়ালে হয়তো তোমার নামে নিন্দে করছে, কিন্তু সামনে তোমাকে বাবা গো সোনা গো ওরকম করবে আর কি। তো আমার কাছে আসলে ওগুলো কখনো এখানে কি ম্যাটারই হয়, করতো না। যে যখন কোনো সন্তান তার মাকে দিনের পর দিন অবহেলিত লাঞ্ছিত হতে দেখে, তার না সত্যি কথা সেই মানুষগুলোর প্রতি কোনো আন্তরিকতা থাকে না। এটা না, অটোমেটিক্যালি চলে আসে। যে মানুষ তার মাকে ভালোবাসে না বা তার মায়ের সাথে দুর্ব্যবহার করে, সেটা দেখার পর সেই সন্তান কখনোই সেই মানুষটাকে অ্যাকসেপ্টেন্স দিতে পারে না। সেটাও কিছুটা তোর ক্ষেত্রে প্রযোজ্য।
একদম। তো একটাই উদ্দেশ্য ছিল যে আমি আমার নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করব, যেই ওই সুযোগটা। পরিবেশটার মধ্যে তোকে বড় হতে দিতে চাননি। হুম। একদম। যে ওই মানে আমার বাবার কালো ছায়াটা যাতে আমার ওপর না পড়ে, হুম। যেই সুযোগটা মানে আমার মা পায়নি সেইটা আমার ছেলে পাবে, মানে যাতে আমি করতে পারি। আর ওদেরকে দেখিয়ে দিতে পারবে যে আমি মানে আমার মা একাই নিজের ছেলেকে মানুষ করতে পারে, কারুকে দরকার নেই। তখন আমার বাবা ওপেনলি সবার সামনে আমার মাকে চ্যালেঞ্জ করেছিল যে দেখবো ছেলেকে কেমন মানুষ করো একা। আর তুমি বিশ্বাস করবে না দিদি, আমার এই কিছুদিন আগে আমার 18 বছর পূর্ণ হলো। 18 বছর অব্দি 1000 টাকার বেশি কখনো কন্ট্রিবিউট করেনি। মানে 1,000 টাকা মাসে না না বছরে? মাসে না, বছরে। ও আচ্ছা। ওই হয়তো আমার জন্মদিন ওই দিন 1000 টাকা পাঠিয়ে দিত, তার থেকে বেশি একটা পয়সা কোনোদিন দেয়নি। মানে আমার তোর স্কুলিং পড়াশোনা সমস্ত সব খাওয়া মা, দাওয়া সব মা সবকিছু টেনেছে, খরচ? সব মা। আমার স্কুলিং, তারপরে আমার টিউশন, সবকিছু, আমার আচ্ছা, মানে এক্সট্রা যেহেতু কো তোর কারিকুলার। মা আলাদা দিদার কাছে চলে এসেছিলেন তোকে নিয়ে, জাস্ট তোকে ওই পরিবেশটা থেকে বের করে নিয়ে আসার জন্য, যেহেতু উনি প্রতিদিন এরকম ড্রিঙ্ক করতেন, এত দুর্ব্যবহার করতেন, সেই সব থেকে তোকে আলাদা রাখার জন্য যেহেতু নিয়ে চলে আসা, তাই জন্য উনি তোকে কিছু বের করেননি, তাই তো? হ্যাঁ, কিছু বিয়ের করেনি। আর আমার মাকে তো চ্যালেঞ্জ করেছিলেন যে দেখবো ছেলেকে একা হাতে কিরকম মানুষ করো, কেউ তো নেই, এবার দেখবো কেমন একা কি করে মানুষ করো। আর তখন আমার মার সব থেকে তারা প্লাস পয়েন্ট, আমার মার জবটা ছিল, মানে আমার মা জবটা কন্টিনিউ করতো আর কি, বা এখনো জবটা এইটা কন্টিনিউ করছে। তো আমি বলবো যে ওনার সব থেকে বুদ্ধিমত্তার পরিচয়, কেননা 90% মেয়েরা যেটা হয়, এই ধরনের সিচুয়েশনে চাপে পড়ে বা এই রকম প্যাথেটিক একটা পরিবেশের শিকার হয়ে ওরা জবটা ছেড়ে দিতে বাধ্য হয়। জবটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়া মানেই কিন্তু নিজের পায়ে নিজে সব থেকে বড় কোড়লটা মারা। জবটা যদি থাকে না, তাহলে অন্তত পক্ষে যেভাবেই হোক না কেন দিন কিন্তু কেটে যাবে। নিজের হুম, ডিপেন্ডেন্সিটা কোনোদিন ছাড়া উচিত নয়। যাই হোক। একদম। হুম। তো এবার আমাকে কিন্তু আমার মা মানে সময় করে মাঝে মধ্যে ওখানে নিয়ে যেত, কারণ যতই হোক আমি তো ও বাড়ির ছেলে, তো তাই জন্য আমাকে কখনো কিন্তু ওরকম না যে তুমি ওদের সাথে মিশবে না বা ওরকম না, মাঝে মধ্যে নিয়ে যেত, দিয়ে আবার নিজেই নিয়ে আসতো আর কি, যে যাতে একটা ইন্টারাকশন থাকে, নাহলে তো মার ঘাড়ি আবার দোষ পড়বে হুম। যে হুম। ছেলেকে আমাদের সঙ্গে মিশতে দিচ্ছে না। তো ওই জন্যে মা আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো। তো এবার যদিও আমার তাতে কোনো লাভ নেই, ক্ষতি বরঞ্চ হয়েছে ওতে। আমার মা না মানে কি বলতো, আমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও দিয়েছিল আর কি। মানে আমি আমি আগে ডান্স শিখতাম আর কি। হুম। তো আমার ডান্স ক্লাসে মা আমাকে ভর্তি করেছিল। আমার বাবার প্রথম রিয়াকশন শুনেই, আমাদের বাড়ির ছেলেটা ডান্স করে না। প্রথম রিয়াকশন, আচ্ছা। আমাদের বাড়ির ছেলেরা ডান্স করে না। কিন্তু তাতেও আমার মা কিন্তু আটকে থাকেনি, আমার মা আমাকে ডান্স শেখাতো। হুম। এবার সমস্যাটা কি, মা তো আর রোজ আমাকে নিয়ে যেতে পারতো না, আমার বাবাকে হ্যাঁ, তখন হ্যাঁ। নিয়ে যেতে হতো। কারণ কি, আমার দিদার পক্ষে তো আর নিয়ে যাওয়া সম্ভব না, কারণ তারও শরীর খুব একটা ভালো না। তো ওই জন্য আমার বাবাকেই শেষমেশ বলতে হতো নিয়ে যাওয়ার জন্যে। তো শেষমেশ আমি মোটামুটি 8-9 বছর ডান্স চালিয়েছিলাম। দিয়ে উনি এমন ভাবে ম্যানিপুলেট করতেন না লোকদেরকে, মানে কিছু একটা উনি বলেছিলেন আমার ডান্স ক্লাসে, কিছু একটা উনি বলেছিলেন যার জন্য পরের দিন থেকে আমার ডান্স টিচার যিনি, তিনি আমাকে বলেছিলেন তোমাকে আর আসতে হবে না। আমার ডান্স শেখাটা আমার বন্ধ হয়ে যায়। আচ্ছা। দিয়ে তারপরে মা খুব কষ্ট পেয়েছিল যে আমি নিজে একটা জিনিস এত কষ্ট করে ছেলের ব্যবস্থা করলাম, সেটা পর্যন্ত মানে আমার হাজবেন্ড বন্ধ করে দিল আর কি। দিয়ে আর 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 একটা জিনিস করতো, আমি যখনই ও বাড়ি যেতাম আর কি, মানে ওই আমার বাবার ওখানে, ওরা যা খেতে দিত না, ওরা খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। হ্যাঁ। কারণ যেহেতু আমার ডান্স ক্লাস ছিল বিকেলে, আমি যাতে বিকেলে উঠে ক্লাসে যেতে না পারি ওই জন্যে। উমা, সে আবার কি কথা! একটা হ্যাঁ, বাচ্চার খাবার এরকম ঘুমের ওষুধ মিশিয়ে দিত? হ্যাঁ, মানে সিভিয়ার কোনো ওষুধ না, কিন্তু অনেক দেখবে মাইল্ড হালকা হালকা যে ডোজেস যেগুলো হয় আর কি, ওইগুলো, কারণ নিজের বংশের ছেলেকে তো মারা যায় না যতই হোক। তো ওই জন্য ওই দিত আর কি, অল্প অল্প করে দিত। কারণ যখন আমি খেয়ে ঘুমাতাম না, যখন উঠতাম আমি দেখতাম আমার ডান্স ক্লাসের সময় অলরেডি পেরিয়ে গেছে আর কি। এমন সময় আর কি ওরা প্ল্যানিং করে ওরা ডোজটা দিত আর কি। আচ্ছা, মানে ডান্সটার তীব্র বিরোধী ছিল, পছন্দ করতো না একদম যে তুই তীব্র নাচটা বিরোধী। করিস। আচ্ছা। হ্যাঁ, মানে ওদের নাচাটা মানে ওদের কাছে একটা খুব খারাপ প্রফেশন, ওদের কাছে নাচাটা আর কি। মানে এক একজনের হয় না, বাড়িতে ছেলেরা নাচ করবে, এটা একটা ক্রাইম, এরম একটা অ্যাটিটিউড। এক্স্যাক্টলি, ওটাই ওটাই।
দিয়ে আমরা আমাদের তিনজনের আর কি, মানে আমি, আমার মা আর আমার বাবা, আমরা তিনজনে ভাবি একসাথে কোথাও একটা ঘুরতে যাবো আর কি। কারণ আমরা এটাকে স্বাভাবিক কখনো জীবনে বেরোনো হয়নি, তো মা ভেবেছিল যে ঠিক আছে, ছেলে যখন চাইছে কোথাও একটা বেরোনো হোক তাহলে। তো দিয়ে আহ আমরা দীঘা ঘুরতে গেছিলাম আর কি, আমার এখনো মনে আছে ছোটবেলা। ওটাই আমাদের ফার্স্ট আর লাস্ট ঘুরতে যাওয়া। আমরা দীঘা ঘুরতে গেছিলাম। দিয়ে ওখানেও রাত্রিবেলা সেই বাবা ওরকম ড্রিঙ্ক করে আসতো, সেই প্রবলেম। এবার আমার মা তখন একদিন মানে আর থাকতে না পেরে বলেই ফেলেছিল যে তোমাকে না কষিয়ে একটা থাপ্পড় মারা উচিত। একদম উনি মুখের উপর বলে দিয়েছিলেন আমার মা। মানে তোর সেই, সামনে ও ওরকম করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা শুনে মানে আমার বাবা লিটারালি আমার মাকে এমন একটা থাপ্পড় মেরেছিল, মানে মা পুরো উল্টে পুরো খাটে পড়ে গেছিল আর কি। দিয়ে তারপর মানে মুখে হাত দিয়ে এমন মেরেছিল, তোমার আমার মা চশমা পরে আর কি, তো চশমাটা তোমার দুটুকরো হয়ে গেছিল, এমন মেরেছিল। তো দিয়ে তারপরে মানে সেই মা, ঘুরতে গিয়ে এমন একটা সিন ক্রিয়েশন হলো, ওই জীবনের শেষ ঘোড়া তোদের? একদম একদম একসাথে তিনজনের শেষ করা। মানে বাবারে। তখন আমার 3 থেকে 4 বছর বয়স। আমার এখনো, বললাম তো, স্মৃতিটা আমার এখনো মাঝে মধ্যে চোখে ফ্ল্যাশব্যাক হয়তো ভেসে আসে। তো ওই মানে আমি চিৎকার করছি মা মা বলে, আর আমার বাবা বাবা ওরকম আমার মাকে পিটাচ্ছে ধরে। তো দিয়ে তারপরে মা তখন ঠিক করে যে না, মানে আর সম্ভব না। মা একবার চেষ্টা করেছিল কিন্তু আর সম্ভব না, বুঝে গেছে লস্ট কেস। দিয়ে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তো আমার সামনে একদম বোর্ডস, তখন বাড়িতে একটা ঝড় ওঠে কিনা, তো আমার মাকে আমাদের মানে আমার মার অফিসেরই অন্য একজন লোকের সাথে নাকি রাস্তায় দেখা গেছে কথা বলতে। সেই নিয়ে একটা তুমুল অশান্তি শুরু হয়ে যায় বাড়িতে। এবার আমি যে ভদ্রলোকের কথা ওনারা বলেছিলেন, সেই ভদ্রলোককে কিন্তু আমিও চিনি, বা উনি হচ্ছেন আমার মার দাদা সম্পর্কে। মানে ওনারা পড়াশোনার বাইরে আর কোনো কথাই লিটারালি বলতেন না, মানে দুজনেই এডুকেশনাল ওয়ার্ল্ডের সাথে প্রচন্ড ভাবে জড়িত আর কি। কিন্তু সেটা ওরা কিছুতেই মানতে চায়নি। দিয়ে আমি তখন শুধু ক্লাস 10-এ পড়াশোনা পড়ি। নিয়ে কথা বলতে হবে তার কি মানে আছে? যে কোনো না দুটো মানে মানুষ তো ওনারা, কথা দেখ, বলতেই পারে। এক্স্যাক্টলি না, কিন্তু ওনারা মানে এডুকেশনাল পারপাসে বেশি কথা ওনাদের আর কি, হ্যাঁ, সে বা যে বেশি কোনো প্রসঙ্গে একটা মেয়ে আর একটা ছেলে কথা বলছে মানেই যে সেটার মধ্যে কোনো খারাপ কিছু থাকতে হবে তার কি মানে আছে? ওদের ওটা একটা হচ্ছে ধ্যান ধারণা যে তার মানে তাই আছে। দিয়ে আমি তখন ফোন করেছিলাম, আমার এখনো কথাগুলো কানে বাজে, মার ফোনটা স্পিকারে ছিল, একদম পরিষ্কার, মানে আমার মাকে বলছে তোমার তো চরিত্রের ঠিক নেই। তো আমার মা তখন বলেছিলেন যে এতই যখন প্রবলেম, তো আমাকে তাহলে ডিভোর্স দিয়ে দাও, আমার সঙ্গে তাহলে থাকতে হবে না যখন এতই প্রবলেম আমাকে নিয়ে। তখন আমার বাবা বলেছিলেন তোমাকে আমি ডিভোর্স দিয়ে শান্তি দেবো নাকি, এমন অবস্থা করব দরকার পড়লে তোমাকে বদনাম করে ছেড়ে দেবো, কিন্তু তোমায় আমি ডিভোর্স দেবো না। আর আমার বাবার না কি বলতো রিচ প্রচন্ড ওপর অব্দি আর কি, আর কি। তো উনি মানে চাইলে ম্যানিপুলেট করে যা ইচ্ছা করতে পারে। এবার মানে এমন অবস্থা বলেছিলেন করবে, আমার মার পাড়াতে টেকা দায়ী হয়ে যাবে আর কি। তো শেষমেশ আমার প্রচন্ড একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে তখন আমরা যাচ্ছিলাম, মানে রোজ অশান্তি, এই ওই ঝামেলা। তখন শেষমেশ আমার মা কি আর করবে, মানে আমার দিকে তাকিয়ে তখন আমার মা পুরো অ্যাকিউজেশনটা মাথা পেতে মেনে নেয়। কারণ তখন নাহলে সিচুয়েশনটা আমার উপর ইম্প্যাক্ট হতে আস্তে আস্তে শুরু করেছিল আর কি। লোকে আমার দিকে, আর আমাদের এখানে মোটামুটি সবাই আমার বাবাকে চেনে, তো সবাই তখন আঙুল তুলে এরকম বলতো ওই দেখো ওর মার সাথেই এরকম কেস হয়েছে না। তখন আমি মানে লোকের দিকে তাকিয়ে হাঁটতে পারতাম না রাস্তায়। দিয়ে মা পুরো ব্যাপারটা মেনে নেয়, ওই ব্যাপারটাও মানে ইনস্ট্যান্ট 1-2 দিনের মধ্যে ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। আমি অবশ্য খুব বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমার মা যেহেতু আমার উপর ইম্প্যাক্ট পড়ছিল, আমার মা কম্প্রোমাইজ না করে ব্যাপারটা মেনে নেয়। দিয়ে সব মিটমাট হয়ে যায় আবার। পুজোর সময় বিজয়াতে আমরা এরকম প্রত্যেক বছরই এরকম বিজয়া যে প্রণাম, আমরা বিজয়া প্রণাম করতে যাই মিষ্টি নিয়ে, এবার এমনি প্রণাম করতে যাই, যেহেতু ওখানে আমার বাবা দাদু ঠাকুমা সবাই থাকে, প্রণাম করতে যাই। এবার তখন আমি ঘটনাটা যখনকার বলছি, তখন আমি 12-এ, এবার এবার বোর্ড দেবো, বিজয় করতে গেছি। এবার সেই সময় আবার বাবা সেই সেই ড্রিঙ্ক, মানে একদম মানে তখন একটা মাথার ওপরে উঠে গেছে আর কি, এই পরিমাণ খেয়েছে ড্রিঙ্ক। আর
অবস্থা তখন একটা তুমি জানবে ড্রিঙ্ক করলে না মানুষের ফিজিক্যালি একটা পরিবর্তন হয়, তুমি দেখবে। হুম। মানে অসম্ভব মোটা হতে লাগে লোকজন, দিয়ে তারপরে আরো সব বিভিন্ন রকম চেঞ্জেস হয়। আমার বাবার এমন অবস্থা, এখনো আছে ওটা, এমন অবস্থা বা শরীরের এমন কন্ডিশন হয়েছিল, মানে তোমার দেখলে না বুকটা কেঁপে উঠবে, এমন অবস্থা হয়ে গেছিল। তো বিজয়া প্রণাম আমরা করতে গেছি, তো আমরা খুব একটা পাত্তা দিচ্ছিলাম না, কারণ আমরা তো কেস জানি বা এত বছর ধরে তো দেখেছি, আমরা জানি। মানে সে আমাদের যেচে 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 আমাদের তোমার কটূক্তি করছিল। দিয়ে আমার মাকে তোমার ওরকম টানতে টানতে নিয়ে গিয়ে, যেখানে পুজো হচ্ছিল ওইখানে টানতে টানতে আমার মাকে নিয়ে গিয়ে ওরকম দাঁড় করিয়ে দেয় মাঝখানে। দিয়ে মাথার তো কোনো ঠিক নেই তখন। আমার আর আমার মায়ের, মানে ছেলে আর মার সম্পর্ক যেটা সব থেকে পবিত্র যেটা বলে, সেই সম্পর্কটাকেও তোমার কটূক্তি করতে ছাড়েনি। ও মা গো, এ কেমন বাবা! ছি 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 তুমি ছি তাহলে ছি। বলো দিদি, তুমি তাহলে বলো। না না সেই না না, এটা সম্পর্কটাকেও, একদম মেনে নেওয়া যায় না, এটা একদম সেইটাকেও মেনে নেওয়া কটূক্তি যায় না। করতে ছাড়েনি, সেইটাকেও না। মানে সবই বুঝছিলাম যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে এই অ্যালকোহল কত কত সংসার যে নষ্ট করে দিয়েছে, কত জীবন যে নষ্ট করে দিয়েছে, মানুষ যে কেন বোঝে না। কিন্তু ঠিক আছে, সবকিছুই আমি শুনে যাচ্ছিলাম, বাট এইটা এক্সট্রিম ছিল। দিয়ে মানে ওইখানেই থামেনি। তারপরে আর মাকে আবার অবজেক্টিফাই করেও প্রচুর বাজে ভাষা বলা হয়। মানে তুমি ভাবো ওই দিন একটা ছেলের সামনে, ক্লাস 12 পড়ে, ওই দিন একটা ছেলের সামনে তার মাকে ওরকম অবজেক্টিফাই করে কথা তাকে শুনতে হচ্ছে চুপচাপ, কিনা তো তার মা তাকে বলে দিয়েছিলেন যে আমাকে ওম বলে আর কি। তো এবার মা আমাকে বলেছিলেন যে বাবু, আম, তুই কিন্তু কোনো কথা বলবি না, কারণ আমি চাই না তুই মানে ওই মানুষটার সাথে তুই মুখ লাগা, আমাকে বলে দিয়েছিলেন। তো আমাকে পুরো ব্যাপারটা মানে চুপ করে হজম করতে হয়। ওই বিজয়ার দিন আমার মানে আমার মা তখন মানে লিটারালি বলেই দিয়েছিল যে তুমি ডিভোর্স দেবে না তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে আমি এই বাড়িতে আমি আর জীবনে আসবো না, আর ছেলেকেও আমি জীবনে আনবো না। তখন আমার মা না, সত্যি প্রতিজ্ঞা কথা করেছিল। বলতে, দেখ তুই তো আমার সন্তান সম বাবা, তুই অনেকটাই ছোট, তো একটা সন্তান সম কারোর কাছ থেকে এই রকম কথা শুনতে, একজন আমিও তো একটা মা, আমার নিজেরই কেমন ভেতরটা মানে অস্থির লাগছে, ভালো লাগছে না রে। একদম মানে এরকমও হতে পারে একটা বাচ্চা, কি যায় তার ওপর দিয়ে, মানে তার বাবা মানে কোথায় থামতে হয় কোথায় কি বলতে হয় তার কোনো সেন্সই নেই। যত তোর মা খুব ভালো কাজ করেছিলেন যে তোকে ওখানে রাখেননি, আমি বুঝতে পারছি যে কেন উনি এত বড় ডিসিশনটা নিয়েছিলেন, কারণ এই কয়েকবার যাতায়াতের মধ্যেই এই পরিণতি। এটা যদি তুই ওখানে থাকতিস কনসিস্টেন্টলি, তাহলে সেক্ষেত্রে যে কি হতো তোর পরিণতি, আজকে যে ফুলের মতো তুই এত সুন্দর তৈরি হয়েছিস সেটাও বোধহয় হতিস না। যাই হোক, তারপর বল। হুম। তো ওই বিজয়ার দিন আমার মা আর আমার মানে বিজয়ার মতো দিনে, একটা ভালো দিনে ওরকম আমার আর আমার মার ওরকম ওই বাড়িতে দাঁড়িয়ে আমাদের চোখের জল পড়েছিল। আর আমার মা বলেছিল যে তুমি তো আমার ভেতরে ভেতরে পুরো মেরে ফেলেছো, বাকি রাখোনি কিছুই। আমার মা তখন ওটা খুবই বলেছিলেন যে তুমিও কিন্তু মরার আগে এক ফোঁটা জল পাবে না। তুমি বিশ্বাস করবে না দিদি, মানে ঠাকুর বলে, বলো না যে ঠাকুর অলক্ষ্যে বসে হাসে, সেই দিন মা যেই কথাটা শেষ করেছে, তুমি জানবে সকলে ঠাকুর ঘরে একটা ওই লক্ষ্মী ঠাকুরের একটা ওই ঘট মতো থাকে না, এখানে সব হুম। টাকা পয়সা হুম। রাখা হয়। হুম। লক্ষ্মী ঠাকুরের ঘরটা আপনা আপনি ওপর থেকে মাটিতে পড়ে পুরো ভেঙে গেল। মা যেই কথাটা শেষ করলো, লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা ওটা প্রথম ওপরেই রাখা হয়, কারণ যেহেতু ওটা সেভাবে কাজে লাগে না, ওটাকে ওপরের শেলফে রাখা হয়। ওপরের শেলফ থেকে ওটা পড়ে পুরো মাটিতে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ওটা আপনা আপনি। তখন আমার মা বলেছিল যে দেখলে তো, মানে ঠাকুরও কিন্তু এই ব্যাপারটা মেনে নেবে না। দিয়ে তারপরে তো আমরা ওই এটা বাড়িতে খুব একদম, বড় অন্যায়, খুব বড় একদম অন্যায়, একদম। আর খুব বড় তারপরে তুমি অন্যায়। বিশ্বাস করবে না, বলে ছি না ছি, আমি বাড়ি এটা থেকে, ভাবতেও পারি না যে একজন সন্তানকে, মাকে নিয়েও সে এরকম কথা বলতে পারে। এই মানুষের মানে সত্যি বেঁচে থাকার কোনো অধিকার নেই। না। তো মানে তারপরে বিশ্বাস করবে না দিতে, ওই দিন থেকে, ওই দিন আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম ওই দিন, তারপরে বলে না বাড়ি থেকে লক্ষ্মী চলে গেলে আর মানে বাড়ির কিছু অবশিষ্ট থাকে না। হুম। তারপরেই আমার বাবার ওরকম মানে
ডাউনফল শুরু হয়। আমার বাবার বিজনেসে প্রচন্ড লস শুরু হয়ে যায়, দিনার পর দিনা বাড়তে থাকে, মানে লোনের পর লোন, পাওনাদাররা পিছু ছাড়ছিল না। ওই করতে করতেই তখন আমার দাদু ঠাকুমা আমার মার কাছে এসে ক্ষমাও চেয়েছিল যে মা গো, খুব ভুল করে ফেলেছি, তুমি পারলে ক্ষমা করো। কিন্তু আমার একদম পরিষ্কার না বলে দিয়েছিল যে আহ, মা, আমি যা ফেস করেছি ভুলতে পারবো না, আর আমি সেই ভুলে আমি কখনো আমি ওর কাছে ফিরে যেতে পারবো না। দিয়ে ওই করতে করতে আমার ঠাকুমা হঠাৎ মারা যান। ওইভাবেই একদম ওরকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন ওদের চলছে, তখন ওই সময় আমার ঠাকুমা মারা যান। দিয়ে আমার বাবা তখন মানে সর্বহারা বলতে যা বোঝায় সেইটা আমার বাবা হয়ে পড়ে আর কি, কারণ বাড়িতে তো কিচ্ছু নেই তখন, মানে একটা টাকা পয়সা নেই। মানে যেই সময় ওদের অত প্রতিপত্তি ছিল এক সময়, যার জন্য অত দাপট ওদের এত মধ্যে চলছিল, অহংকার। হুম। এক্স্যাক্টলি সেইটাই মানে শেষমেশ ওদের থেকে ভগবান কেড়ে নিয়েছিল আর কি। তারপরে আমি গ্রাজুয়েশন স্টার্ট করি আর কি। তো এবার গ্রাজুয়েশন স্টার্ট করার আগে যখন সব ফর্ম টর্ম ফিল আপ করছিলাম, তখন আমার মা ইচ্ছা করেই আমার বাবাকে ফোন করেছিল আর কি, যে ছেলের এরকম রেজাল্ট হয়েছে, তাহলে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি ছেলেকে কিন্তু ভুল মানুষ দিইনি বা ভুল শিক্ষা দিইনি, বা একা হাতেও মানুষ করতে কিন্তু অক্ষম ছিলাম না। বাবা আবার মার কাছে ক্ষমা চায় আমার মার কাছে, যে তুমি ছেলেকে একদম আদর্শ ছেলে যেমন হয় সেরকম তো তৈরি করেছো, আমি তোমার উপর প্রচুর অত্যাচার করেছি, কিন্তু তুমি কি আমাকে, তোমার মা পরিষ্কার বলে দিয়েছিল না গো, আমি আমি ওখানে গিয়ে আমি আর মানাতে পারবো না, কারণ আমি যা সব ফেস করে এসেছি। এরপরে মানে নেক্সট ইম্পসিবল আমাদের এক ছাদের নিচে থাকা। মানে আস্তে আস্তে আর কি নিজের ভুলগুলো বুঝতে পারে। এখন যদিও কি বলতো, একটা মানুষ কি আর এত বয়স অব্দি এসে কি আর মানে পুরোপুরি নিজেকে পাল্টাতে পারে, সম্ভব? তো এখনো কিছু কিছু ওরকম ব্যাপার রয়ে গেছে নিজের মধ্যে, কিন্তু হ্যাঁ কিছু নিজেকে ডেভেলপ করেছে। ওই যে সময় সময় শিখিয়ে দিয়েছে যে কিভাবে। পয়সা, রক্ত সবকিছু জোর কমে গেছে, তো এখন ওই জন্য একদম। আবার নিজের জায়গায় ফিরে এসেছে সে। হ্যাঁ, নিজের জায়গায় ফিরে এসেছে, দিয়ে তারপরে এখন এখন বুঝতে পারছে যে ওয়াইফের কি ভ্যালু ছিল, বা হ্যাঁ, আমাকে তাকে মানে কিভাবে ট্রিট করা উচিত ছিল। হুম। একদম। আর কি বলতো, এবার আমারও তো মানে কোনো টান জন্মায়নি আমার নিজের বাবার ওপর। এখন আসলে কি বলতো, এখন যেহেতু আমি দাঁড়িয়ে গেছি, এখন ইনভেস্ট করতে আসে আমার উপর, এখন পরিষ্কার কথা বলতে ইনভেস্ট করতে আসে। আমার মা এখনো আমাকে বলে, বা আমার বাবাকেও বলে, যে তুমি তো ছেলেকে তুমি মানে দেখভাল কিছু করছো না, তুমি তো এখন দেখছো যে ও দাঁড়িয়ে গেছে একটা মোটামুটি ভালো জায়গায়, এখন পড়াশোনা করছে, তুমি জন্য ভেবেছো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন এর উপর ইনভেস্ট করা যায়। যদি এখন ভবিষ্যতে তুই দেখিস, হ্যাঁ, এই এক্স্যাক্টলি মানে প্রলোভনে। নিজের একটা সিকিউরিটির জন্য আর কি। হ্যাঁ, নিজের সিকিউরিটিটা এখন বুঝতে পেরেছে যে বউ বাচ্চা ছাড়া আমাকে কেউ দেখবে না। তো সেই একদম। জায়গাটাকে সিকিউর করার জন্য এখন ঠিকই কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, যে বাবা এখন একটু যদি টাকা পয়সা ঢেলে তোর মন গলানো যায়। কিন্তু কি বলতো, তাতেও মানে আমার মন তো অত সহজে পাওয়া যাবে না। 18 বছর ধরে যে কষ্ট আমি ভোগ করেছি, কয়েকটা টাকায় তো স্বাভাবিকই কমে যাবে না। খুব তো স্বাভাবিক। হ্যাঁ, তো মানে এমনও হয়েছে স্কুলে আমাদের ওই যখন, তো দুটো অপশন থাকতো, তো ওই হয় তুমি গার্জেনের সাথে যাও, নয়তো ওই বাসে করে যাও। তো আমার তো বাস ছাড়া অপশন ছিল না, বাসে করে বাড়ি ফিরতাম। যখন ফিরতাম আমি দেখতাম যে এরকম মানে সব বাবারা নিজেদের ছেলে মেয়েদের এরকম বাইকে করে নিয়ে বাড়ি ফিরছে, বা কোলে করে নিয়ে বাড়ি ফিরছে, যখন ছোট ছিলাম আর কি। বা হচ্ছে বাবা মা একসাথে এসছে স্কুলে বাচ্চাকে নিতে, এরকম। তখন আমি এসে না মাকে, যখন ছোট ছিলাম তখন বুঝতাম না সেভাবে, তখন আমি মাকে জিজ্ঞেস করতাম যে এরকম মা, আমার বাবার সাথে এরকম মানে রিলেশনটা নয় কেন, বা এরকম মানে আমি কেন আমার বাবাকে এই জীবনে ইনভলভ না। না, কোনো উত্তর তখন দিতে পারতো না, মানে খালি কাঁদতো আর উত্তর দিতে পারতো না। যে কি বলবে, মানে নিজের বাবার কুকীর্তি নিজের ছেলের সামনে আর কত বলবে। সেই। তো দিয়ে তারপরে এবার তোমাকে আর একটা শকিং ইনসিডেন্ট বলি। 18 বছর কোনো জন্মদিন সেলিব্রেট ওরা হতে দেয়নি, 18 বছর অব্দি। এমনি করেছিল বলে 18 বছরটা হয়েছিল। এবার দেখি আগে কি আছে। আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু, আমি তো জানি না তোর বার্থডে কবে। হ্যাঁ, তো আমরা সবাই মিলে আমাদের এসবিজি পুরো গ্রুপ থেকে তোর বার্থডে উইশ করব, ঠিক আছে? তোর বার্থডে ডেটটা আমাকে অবশ্যই জানিয়ে রাখবি। আচ্ছা ঠিক আছে।
হুম। এখন তাহলে আমি আমার মার দিদার সাথে খুব ভালোভাবেই আছি। একটা নর্মাল, যেটা বললাম প্রথমে, একটা নর্মাল লাইফ লিড করতে পারছি। নর্মাল যেমন ছেলেমেয়েরা লিড করে ওরকম একটা লাইফ লিড করছি। সিইউর আন্ডারে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা ভালো কলেজে গ্রাজুয়েশন করছি। মাস্টার্সও করব এবার। পড়াশোনায় ফোকাস করছি, আবৃত্তিতে ফোকাস করছি, আবৃত্তিটা এখনো কন্টিনিউ করছি। আবৃত্তিতে ফোকাস করছি, নিজেকে সেলফ গ্রুমিং করছি, আর অবশ্যই চেষ্টা করছি নিজের মতো, মানে আমার মতো আরো যে ছেলেমেয়েরা এরকম সাফার করছে, আমাদের কলেজেও এরকম প্রচুর ছেলেমেয়ে আমি খবর রাখি বা খোঁজ পেয়েছি, ওদেরকে সেলফ গ্রুমিং করানোর চেষ্টা করছি। বাহ, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। এটা খুব ভালো একটা উদ্যোগ। বেশ, তো তুমি এরকমই ভালো থাকো, এতটাই পজিটিভ থাকো আমি বলবো, কারণ এত কিছুর পরেও সবাই কিন্তু নিজেকে এত পজিটিভলি হ্যান্ডেল করতে পারে না। তো এই ভাইবসটা আমার খুব ভালো লেগেছে তোর মধ্যে, বিশ্বাস কর। আর হয়তো ভগবান আমাদের একটা ফেজে অনেক পরীক্ষা নেয়, দেখবি আগামী জীবনটা তোর অনেক সুন্দর হবে, সেখানটা অনেক বেশি পিসফুল হবে। মাকে নিয়ে, দিদাকে নিয়ে খুব ভালো থেকো। বাবা ক্ষেত্রে কি বলবো আমি জানি না, তবে এটুকু বলবো যে বাবা যতদিন বেঁচে আছেন, তার যদি কখনো অন্তত ফাইন্যান্সিয়ালি সাপোর্ট লাগে, বা যেটুকুনি, নেহাত না করলে নয়, যদি কখনো কোনো এক্সট্রিম বিপদে পড়ে তোর কাছে কোনো সাহায্য চাই, ফিরিয়ে দিস না। তুই তোর এন্ড থেকে তোর কর্তব্যটা অবশ্যই করিস। জানি সে অনেক অন্যায় করেছে তোর সাথে, ভীষণই অন্যায় করেছে, তবু সে তো জন্মদাতা বাবা, তো সেই হিসাবে জাস্ট ওই বললাম না, টাকা পয়সা দিয়ে যেটুকুনি তাকে সাপোর্ট করার করতে পারিস, হয়তো আন্তরিকতা ভালোবাসাটার আসবে না, এই। আর তুই অনেক বড় হ, অনেক, আমাদের সকলের তরফ থেকে, হ্যাঁ। আমার এখানে হ্যাঁ, কিন্তু শুধু আমি একা নই, আমার এই যে লিসনাররা যারা আছে তাদের মধ্যে তোর কিন্তু অনেক আঙ্কেল আন্টিজ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আঙ্কেল আন্টি, দাদু দিদুন, সবার তরফ থেকে তোকে অনেক অনেক আশীর্বাদ। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী জীবনে অনেক বড় হও। বেশ, তো আজকের মতন এপিসোডের একদম শেষে চলে এসেছি। তো খুব খারাপ লাগলো একটা এরকম সন্তান সম বাচ্চার কাছ থেকে তার পিতামাতা সম্পর্কে এই কথাগুলো শুনতে। মোটেই ভালো লাগে না আমাদের মা বাবাদের। তাই কি করে আমরা আমাদের বাড়ির পরিবেশটাকে সুস্থ রাখবো, কি করে একটা বাচ্চার মনের মধ্যে এই ধরনের কোনো রকম কলুষতা যাতে না আসে, সবসময় তাদের মানসিক বিকাশটা যাতে সঠিকভাবে হয়, সেটা কিন্তু আমাদের হাতে। তো সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই নিশ্চিত হতে হবে, এবং সেই রকম ভাবেই কিন্তু বাড়ির পরিবেশটাকে গড়ে তুলতে হবে। তো যারা যারা তোমরা শুনলে, তোমরাও তোমাদের ওপিনিয়ন গুলো আমাকে কমেন্ট করতে পারো। আর তোমাদের জীবনেও যদি এরকম অনেক কথা থাকে যেগুলো তোমরা প্রাণ খুলে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই শ্রেয়াদিকে 8240840618 নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার অবশ্যই তোমাদের কাছে চলে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জীবনমুখী কাহিনী নিয়ে।